এই বাহিনীরা আপনার সরকারকে প্রোটেক্ট করে, তারাই আবার ওই বাহিনীর বিরুদ্ধে এরকম একটা আইন সেটা কেন করলো? এটার একটা কারণ আছে না? কারণ থাকবে কিনা? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে কনভেনশন গুলো হয়, আমাদের চুক্তিগুলো হয়, এই চুক্তিগুলোর আন্ডারে মূলত কিছু চুক্তিতে আমরা সই করি। ইন্টারন্যাশনাল কনভেনশনে যে আমরা চুক্তিগুলো সই করি, সরকার দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক যে আপনার চুক্তিগুলো সই করা হয়, এই চুক্তিগুলোর কারণে ওই চুক্তির প্রতিফলন হিসেবে আমাদের কিছু আইন করে কিন্তু দেখাতে হয়। বুঝতে পারছেন? এইগুলো দেখাতে হয়। যেমন ধরেন, মানবাধিকারের যে সার্বজনীন যে কি আছে অধিকার, ওইখানে সনদে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করছে, স্বাক্ষর করছে না? তো ওই সনদে যে স্বাক্ষর করছে, ওই রিলেটেড কিন্তু আইন করে দেখাইতে হবে যে বাংলাদেশে আইন কার্যকর আছে। এই একইভাবে এই যে এই আইনটা আমাদের করতে হয়েছে। একইভাবে এরকম আরো অনেক কিছু আইন আছে, যে আইনগুলো পড়লে মনে হবে যে সরকার মনে হয় যে কোনো বাহিনীর বিরুদ্ধে গিয়ে এই আইনগুলো করছে, বা কোনো বাহিনীর ছাই দিয়ে ধরার কারণে মনে হয় এই আইনগুলো করছে। আসলে কিন্তু এটা না। এটা হলো ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনার যে কনভেনশন গুলো হয়, সেগুলোর সাথে আপনার কিন্তু পরিপূর্ণতা এবং শর্ত ফিল আপ করার জন্য মূলত এই কাজটা সরকার করে থাকে। নারী ও শিশু নির্যাতন দমন আইন আমাদের গত ক্লাসে ছিল। গত ক্লাসে তেমন বেশি ইম্পর্টেন্ট দ্বারা ছিল না। আমরা পরবর্তীতে কি করলাম, যে পুরো আইনটাকেই আমরা রিভিশন দিছি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013, 2013 সালের 50 নং আইন এটি, এবং এটা 27 অক্টোবর 2013 থেকে এটা আপনার কি কার্যকর। আচ্ছা, রেকর্ডিং এর রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমরা এই আইনটা কিন্তু খুব বেশি বড় না, ছোট একটা আইন, 20টার মতো ধারা আছে। তো প্রথমেই যে 1 নম্বর ধারাটি, এখানে বলা আছে যে আইনের নামকরণ কি। নামকরণে কিন্তু আইনের সার্থকতা বোঝা যায়। এখানে কি নিয়ে নামটা কি? নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন। তার মানে দুটো জিনিস আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ আইনের নামটাই যদি আমি ভালো না বুঝি, তাহলে আমি এই আইন পড়ে কি করব? ঠিক না? আমার নামটাই আগে একটু ভালো করে বুঝতে হবে, যে নামটা কি আইনের। আইনের নাম কি? এই দেখেন, নির্যাতন, তারপর আছে দিকে হেফাজতের মৃত্যু। এই দুটো কিন্তু একই রকম, মানে আলাদা আলাদা। নির্যাতনটা বুঝতে হইব এবং হেফাজতের মৃত্যু। তো এই নির্যাতন বলতে একজন ব্যক্তিকে নির্যাতন, শারীরিকভাবে বা মানসিকভাবে নির্যাতন করা, সেটা কখন কিভাবে নির্যাতন হয় আমরা একটু পরেই পড়বো। আর হেফাজতের মৃত্যু বলতে আমরা সাধারণত মনে করি যে ধরে নিয়ে আসলাম, তারপর যখন মারা যায়, না, আসলে ঠিক তা না। এটা ছাড়াও আরো এটার বর্ধিত রূপ আছে, এটা আমরা দেখব। তো এই দেখেন, দুই যে ধারা আছে, এখানে কিছু শব্দের আপনার ব্যাখ্যা দেওয়া আছে। তো শব্দের ব্যাখ্যার ক্ষেত্রে এই যে এখানে দেখেন 2 নাম্বার যেটা আছে, 2-এর 2, যে সনদ বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে 1984 সালের 10 ডিসেম্বর নিউ ইয়র্কে স্বাক্ষরিত নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক, লাঞ্ছনাকর ব্যবহার অথবা দণ্ডবিরোধী যে সনদ, যেখানে বাংলাদেশ সরকার এখানে কি করছে, ওই কনভেনশনে স্বাক্ষর করছে। যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে, যে কিছু কিছু আইন এই ইন্টারন্যাশনাল যে আপনার স্বাক্ষর করে, ওই ইন্টারন্যাশনাল চুক্তিতে স্বাক্ষর করে, সেটার সাথে ম্যাচিং করে তৈরি করতে হয়। এইটারই তার ফলশ্রুতি। কত সালে করছে? 1984 সালে। আচ্ছা, 3 নাম্বার ধারা যা তো তাই, এটা তো আপনার পড়া লাগবে না। আর 2-এর ক্ষেত্রে এই যে দেখেন 6, আমি তো এটা আলাদা করে রাখছিলাম, এমন হলো কেন? আচ্ছা, নির্যাতন অর্থ দেখেন এখানে কি বোঝানো হয়েছে। নির্যাতন অর্থ হয় এমন ভাবে যে শারীরিক এবং মানসিক নির্যাতন, মানে একজন ব্যক্তিকে আপনার শারীরিক বা মানসিকভাবে নির্যাতন, এই নির্যাতনটা কারা করবে? যারা হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কর্তৃক একজন ব্যক্তিকে শারীরিক ও মানসিকভাবে যখন নির্যাতন করা হবে, তখন সেটা হবে এই আইন অনুযায়ী নির্যাতন। আর এই আইনটা কিন্তু কোনো পাবলিকের জন্য না। এই আইনটা কিন্তু আমাদের এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আপনার সরকারি হেফাজতে যারা থাকে, তাদের জন্য মূলত এই আইনটা। এটা কিন্তু পাবলিকের জন্য না। পাবলিক কিন্তু পাবলিক মামলা দিতে পারবে। তো এখানে বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তি বা অপর কোনো ব্যক্তির নিকট হতে তথ্য অথবা স্বীকারোক্তি আদায়। কি? কোনো ব্যক্তি বা অপর কোনো ব্যক্তির নিকট হতে তথ্য অথবা স্বীকারোক্তি আদায়ে যদি কেউ এই কাজ করতে গিয়ে কি করে, আপনার নির্যাতন করে। সন্দেহভাজন বা অপরাধী কোনো ব্যক্তিকে শাস্তি প্রদানে কি করা? সন্দেহভাজন বা অপরাধী কোনো ব্যক্তিকে শাস্তি প্রদানে যদি তিনি এই কাজটা করেন। আরেকটা কি? কোনো ব্যক্তি বা তার মাধ্যমে অপর কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে। বড় গ, বৈষম্যের ভিত্তিতে
কারো প্ররোচনা বা উস্কানি বা কারো সম্মতি বা নিজ ক্ষমতা বলে কোনো সরকারি কর্মকর্তা অথবা সরকারি ক্ষমতা বলে এইরূপ কর্ম সাধনও নির্যাতন হিসেবে আপনার গণ্য হবে। তার মানে দেখেন, এখানে একটা বলছে সরাসরি যে আপনি যদি কাউকে শারীরিকভাবে বা মানসিকভাবে নির্যাতন করেন সেটা এই আইন অনুযায়ী নির্যাতন বলে গণ্য হবে। এবং এছাড়াও এই যে আরো কিছু কিছু বিষয় এখানে বলে দিছে, আমরা যখন কোনো ব্যক্তিকে ধরে এনে তার কাছে স্বীকারোক্তি আদায় করার জন্য যদি তাকে আমরা আঘাত করি বা মানসিকভাবে টর্চার করি, তাহলে সেটা কিসের ভিতরে পড়বে? নির্যাতন। এখন বলেন, যদি এই যে নির্যাতনের জন্য ধারা আছে আমাদের পেনাল কোডে, কত 330 331-এ ধারা আছে না? স্বীকারোক্তি আদায়ের জন্য সাধারণ আঘাত, গুরুতর আঘাত পুলিশ অফিসার কর্তৃক আছে কি না? আছে না? আছে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন হয়, তাহলে এখন পুলিশ অফিসারের অপরাধ কি প্যানাল কোড থেকে হবে, নাকি এই নির্যাতন এবং দমন আইন, এই নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন এখান থেকে হবে? মাইক্রোফোন অন, বলেন কোত্থেকে হবে? পেনাল কোড স্যার। এই আইন থেকে স্যার, এই আইন থেকে হবে স্যার। এই যে একজন বলছে প্যানাল কোড, প্যানাল কোড থেকে হবে না। এই আইন থেকে হবে স্যার, এই আইন। হেফাজতে মৃত্যু স্যার। সঠিক। যে যে আইন পরে কার্যকর হয় এবং শাস্তি বেশি থাকে এবং যে বিষয়ের জন্য কোনো স্পেশাল আইন থাকে সেই বিষয়টাই ওই আইনের জন্য প্রযোজ্য হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন দুইটা জায়গা থেকে মিললে আপনি দুইটাই কিন্তু উল্লেখ করতে পারবেন না। তারপরে আপনার কোনো ব্যক্তিকে শাস্তি প্রদানে, এখন শাস্তি প্রদান করতে তো আমরা পারি না, তারপরে শাস্তি প্রদান করতে গিয়ে যদি এটা করি তাহলে কিন্তু সেটা অপরাধ হবে। কোনো ব্যক্তি বা তার মাধ্যমে অপর কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে আমরা কি করি? শারীরিক নির্যাতন করি, করি কিন্তু শারীরিক, যে বাড়ি টাড়ি দিয়ে ভয় দেখাই, আবার কথার মাধ্যমে ভয় দেখাই, তাহলে সেটাও কিন্তু নির্যাতন। বা বৈষম্যের ভিত্তিতে কারো প্ররোচনা বা উস্কানিতে অন্য কারো পক্ষ নিয়ে আর কি, এটা যদি করি, বা সরকারি অফিসার হিসেবে আমি একটা দাপট দেখাইলাম, এই দাপট দেখানোর যদি নির্যাতনের সংজ্ঞার ভিতরে পড়ে, তাহলে সেটা এই আইন অনুযায়ী আমাদের নির্যাতন বলে গণ্য হবে। এরপর দেখেন 2-7, যেখানে বলা আছে হেফাজতের মৃত্যু। 2-7 হেফাজতের মৃত্যু, এইটা আমরা সহজ অর্থে বুঝি যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছে, তাহলে এটা হেফাজতের মৃত্যু। কিন্তু শুধু কি ধরে এনে রেখে দিছে তখন মারা গেছে তাও দেখে হেফাজতে মৃত্যু, নাকি আরো কোনো শব্দ ব্যাখ্যা আছে? ভাই আরেকটু ব্যাখ্যা আছে। কিরকম ব্যাখ্যা আছে? এখানে বলতেছে সরকারি কোনো কর্মকর্তার হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু, এটা হেফাজতের মৃত্যু। এছাড়াও হেফাজতের মৃত্যু বলতে অবৈধ আটকাদেশ, মানে ধরে আইনে অবৈধভাবে আটকায় রাখছে, তাহলে এটাও কি হবে? হেফাজতের মৃত্যু। আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা গ্রেপ্তারকালে কোনো ব্যক্তির মৃত্যু, তার মানে এই যে দেখেন, আপনি যখন গ্রেপ্তারের অভিযান চালাইছেন তখন যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই জিনিসটাও কিন্তু হেফাজতের মৃত্যু। অর্থাৎ আপনার স্পর্শ ছাড়াও হেফাজতের মৃত্যু হতে পারে। একজন ব্যক্তি আপনার ধরতে গেছেন, আপনি এখন মনে করেন যে তার মৃত্যু ঘটায় ফেলছেন, বা মনে করেন আপনি ধাওয়াই দিয়েছেন, ওই ব্যক্তি গাছের সাথে মারা বাড়ি লেগে যদি মারা যায়, তাহলে সেটাও কিন্তু হেফাজতের মৃত্যু। এখন বলতে পারেন স্যার এটা তো হইতেই পারে, তাহলে কি সবকিছুই? বাই, হইতেও পারে আইন যখন যার বিরুদ্ধে যায় আর কি, বুঝছেন না বিষয়টা? এখন এই ক্ষেত্রে বাস্তবের আমি বললাম, আইনের ক্ষেত্রে হইলো যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরে যদি আপনি অভিযানে যান, তখন যদি হয় সেই বিষয়টা ভিন্ন, আপনি হয়তো রেহাই পাবেন। কিন্তু এটা প্রমাণের দায়িত্ব কার? প্রমাণের দায়িত্বটা আপনার নিজের। অর্থাৎ এটা আপনাকে প্রমাণ করে দেখাইতে হবে যে এটা কিভাবে আপনার আপনি রেহাই পান। এটা অন্য কেউ এটা দেখাবে না, আপনি এটা দেখাবেন। আচ্ছা, তারপর এখানে আমাদের এই আইন প্রয়োগকারী সংস্থাটা দেখতে হবে। 2-4-এ, 2-4-এ আইন প্রয়োগকারী সংস্থা। দেখেন, আইন প্রয়োগকারী সংস্থা অর্থ পুলিশকে বুঝাবে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানে র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি, কাস্টমস, ইমিগ্রেশন, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, বিশেষ শাখা মানে এসবি, গোয়েন্দা মানে ডিবি, আনসার বিডিপি ও কোস্টগার্ড সহ দেশে আইন প্রয়োগ এবং বলবৎকারী সরকারি কোনো সংস্থা। আমি বলতে পারেন স্যার নার্কোটিক ডিপার্টমেন্ট, মাদকদ্রব্য তো এখানে লিখলো না, তারপরে আপনার দুদকের কথা লিখলো না। ভাই এই যে এখানে বইলাই তো দিছে, এখানে বলে দিছে না যে আপনার আইন প্রয়োগকারী বা বলবৎকারী কোনো সংস্থা, সেটা হতেই পারে। এই ব্যাখ্যার ভিতরে যারা পড়ে তারা সবাই কি আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে গণ্য হবে। এই কয়েকটা বিষয় আপনারা এখান থেকে ভালো করে জানবেন এবং সেটা ব্যাখ্যামূলক জানবেন। এখন আরেকটা বিষয় বলি, আইন পড়ার একটা পদ্ধতি সবাই জানা রাখেন। আইন পড়ার পদ্ধতি, আপনি যখন কোনো আইন পড়েন বাই সিরিয়ালে পড়েন, যখন একটা ধারা পড়েন পরের ধারাটা আপনি ইজিলি পারেন না?
পারেন কিন্তু মনে হয়ে যায়। আপনি যদি মনে করেন পেনাল কোডের পড়তেছেন 300, আপনি কিন্তু তখন জানেন 301-এ কি হইতে পারে, কারণ এটা কিন্তু আমাদের ব্রেন আমাকে সাপ্লাই দেয়। বুঝতে পারছেন? এটা কিন্তু ব্রেন আপনাকে সাপ্লাই দেয় যে এইটার পরে এটা আসতেছে, এইটার পরে এটা আসতেছে। আপনি যে কোনো আইন কিন্তু এইভাবেই পড়েন, যে কোনো আইন রিভিশনে দেন আপনি কিন্তু এইভাবেই পড়েন। র্যান্ডমলি কখনো পড়ছেন একটা আইনের? র্যান্ডমলি, র্যান্ডমলি বুঝেন তো, এলোমেলো। দেখেন আপনি জানা জিনিসও পারেন না, চেক করে দেখেন। একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজ নিয়ে আপনি যেই ধারাগুলোই জানেন এই ধারাগুলো উল্টাপাল্টা লিখবেন। মনে করেন আপনি এখন নারী শিশু আপনাদেরকে পড়ালাম না, নারী শিশু। তো নারী শিশু যখন রিভিশন দিচ্ছেন আপনি দেখবেন 4 দ্বারা পারেন যে দহনকারী ক্ষয়কারী পদার্থ। তারপর কিন্তু আপনি ভালো করে জানেন 5 দ্বারা 6 দ্বারা বাতিল, 7 দ্বারাই অপহরণ, 8 দ্বারাই মুক্তিপণ, এগুলো জানেন না? 9 দ্বারাই দর্শন। এখন আপনি সাজান এইভাবে, একের পরে আইনা লেখেন 24, 24-এর পরে লেখেন আপনার 3, 3-এর পরে লেখেন মনে করেন 28, 28-এর পরে লেখেন আপনি 18, 18-এর পরে লেখেন 6, 6-এর পরে লেখেন আপনি 23। এইভাবে উল্টা পাল্টা করে, কিংবা একটা কাগজ নেন, কাগজ নিয়ে সবগুলো ধারা লিখেন, লেখা একটা কোটের মাঝে রেখে এভাবে একটা উঠান, উঠে ঠিক যেই ধারাটা আপনার সামনে পড়ে এটা আপনি পারেন কিনা দেখেন, তাহলে বুঝবেন যে আপনি আর মনে রাখতে পারছেন। আপনি দেখবেন আপনি 30% ধারাও পারতেছেন না একদম। আমি পরীক্ষামূলক আপনাকে ডাইরেক্ট বলে দিলাম, কিন্তু আপনি যখন সিরিয়ালে পড়বেন, আপনি একটা যখন পড়বেন তার পরেরটা পারবেন। এর কারণ কি? কারণ ঠিক এইভাবেই পড়ে আপনি অভ্যস্ত। পরীক্ষায় কি সিরিয়ালে আসে? পরীক্ষায় সিরিয়ালে আসে? সিরিয়ালে আসে না। তাহলে আপনি সিরিয়ালে মুখস্থ করে লাভ কি? পরীক্ষাতে সিরিয়ালে আসে না। একটু র্যান্ডমলি ট্রাই করেন, বুঝছেন? এটা কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার যে খাতা ছিল এখানে র্যান্ডমলি আমি কম্পিউটারে আপনার মনে করেন যে শিট করে নিতাম, র্যান্ডমলি করে এটা প্রিন্ট দিয়ে দিতাম। আজকে এভাবে কালকে আবার কপি টু পেস্ট উল্টায় পাল্টায় দিতাম, দেওয়ার পরে আপনার র্যান্ডমলি হইতো। হওয়ার পরে আমি ওটা আবার ট্রাই করতাম। কিংবা ধরেন কম্পিউটারে যারা কাজ করেন তারা জানবেন, এভাবে যদি আপনি র এবং টেবিল নেন, আপনি যদি সবগুলো গড় সিলেক্ট করে অটো নাম্বার দেন, তাহলে দেখবেন এক ডান থেকে শুরু হলে পরে আপনার বামে থেকে শুরু হলে ডানে 2 3 4 5 হয়ে আবার একের নিচে দেখবেন 8 বা 9 যুক্ত হবে, যে করে আপনি গড় নেবেন। এখন আপনি যদি উপর থেকে নিচের দিকে এক পাশ বন্ধ করে দেন, উপর থেকে নিচের দিকে দেখেন, তাহলে দেখবেন একের পরে 9, 9-এর পরে 17, 17-এর পরে 27, 27-এর পরে 37, এইভাবে দেখাচ্ছে, এভাবে এক সাইড। আবার একটা স্কেল দিয়ে এই লাইন বন্ধ করে দেন, পরেরটা খুলেন, এখন আপনি দেখবেন 2, 2-এর পরে দেখাচ্ছে 8, 8-এর পরে 17, 17-এর পরে 27, এরকম ভাবে দেখাচ্ছে, এইভাবে। বুঝছেন? এইভাবে তখন আপনি আবার দেখবেন যে এই জিনিসগুলো আপনি পারেন কিনা। এরকম কয়েকটা র্যান্ডমলি শিট করে রাখবেন। এই শিটটা হলো আপনার প্র্যাকটিসের শিট এবং আপনার মেধার মূল্যায়ন শিট, যে আপনি পারেন কিনা। বুঝছেন কি বুঝছি? এখন যদি আপনি না পারেন, যে জায়গায় আপনি আটকে যাবেন এই জায়গাটায় আপনি আবার একটু দেখে প্র্যাকটিস করবেন। বুঝছেন? এখন ক্লাসে কি এগুলো আপনাদেরকে করানো সম্ভব? সময় তো আমার অল্প, আমি দেখাই দিলাম। প্র্যাকটিস করা আপনার দায়িত্ব, করলে করবেন, না করলে আবার পরের বছর পরীক্ষা দিবেন, আবার আমার এখানে ভর্তি হবেন। বুঝছেন না? এটাই তো সিস্টেম, ঠিক না? যদি ভালো চান, টাকা আর খরচ করতে না চান মাস্টারের পিছনে, আর দিব না, যা দিছি 1 বছরই দিছি, তাহলে আবার ভালো করে আজকে থেকেই পড়ালেখা করেন। এখন দেখেন যেটা আমাদের এটা এই অভিযোগ, এই যে দেখেন আদালতের অপরাধের অভিযোগ, এইটার মামলা সাধারণত থানায় হয় না। এইটার মামলা সাধারণত কি হয় না? থানায় হয় না। থানায় কেন হয় না? থানায় মামলা রুজু করার সিস্টেমটা এখানে রাখা হয় নাই। কোন তো কেন রাখা হয় নাই? কারণ অভিযোগটা সে কার বিরুদ্ধে করতে যাবে? ওসি, ওসির বিরুদ্ধে। তো ওসির বিরুদ্ধে ওসি মামলা রুজু করে ওসি আবার বলবে এই এসআই অমুক তদন্ত করেন, আমার অ্যারেস্ট করে জেলে ঢুকান, ওসি বলবে? বলবে? বলবে না। আবার মনে করেন এই আইনে আপনার সার্কেল এসপিও আসামি হওয়ার সম্ভাবনা আছে, আছে না? এই আইনে এডিশনাল এসপিও আসামি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এসপি আপনার হওয়ার সম্ভাবনা কম, কারণ এসপি স্যার মাঠ পর্যায়ে যায় না। যায়? মাঠ পর্যায়ে কিন্তু তিনি যান না, এডিশনাল এসপি পর্যন্ত যান। আবার এডিশনাল এসপি কিন্তু আপনার সার্কেলের দায়িত্বেও থাকেন, তারাও কিন্তু ওসির কে নিয়ে বা ফোর্স সাথে নিয়ে কিন্তু অভিযানেও যায়। যারা খুব একদম মাঠ পর্যায়ে প্রো লেভেলের অ্যাক্টিভ অফিসার তারা কিন্তু যায়। আর ডিএমপি তে তো এডিসি অ্যাভেলেবেল অভিযান করতেছে। তো আপনার এই কাজ করতে গিয়ে এরকম হতে পারে, কারণ এই জন্যই এটা বলতেছে অভিযোগটা সাধারণত কোর্ট হয়ে আসে।
আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা পুলিশ সুপারের কাছে সরাসরি হতে পারে। এই প্রসেসগুলো আপনারা দেখেন, প্রশ্ন আসতে পারে সৃজনশীল এভাবে যে এই ঘটনা ঘটছে, একজন ব্যক্তি তিনি এখন এই মুহূর্তে তার আইনগত প্রতিকার কি বা আইনগত ব্যবস্থা কি, বুঝছেন? বা আপনি পুলিশ সুপার বা আপনি পুলিশ কমিশনার, আপনার কাছে যদি এরকম কোনো অভিযোগ আসে, সেটা কোনো ব্যক্তির মাধ্যমে অথবা কোনো আদালতের মাধ্যমে, এই ক্ষেত্রে আপনি কি দায়িত্ব পালন করবেন? অথবা প্রশ্ন হতে পারে যে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে আপনার হেফাজতে মৃত্যু এবং নির্যাতন বলতে কি বুঝুন, এই সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রতিকারমূলক ব্যবস্থা আলোচনা করুন। এরকম ভাবে প্রশ্ন হতে পারে। প্রতিকারমূলক ব্যবস্থা কি, যে কিভাবে অভিযোগটা আসে, কিভাবে মামলা হয়, কিভাবে প্রতিবেদনটা দাখিল হয়, এই তো বিষয়, তাই না? তা এই আইনটা কিন্তু একটু ভিন্ন। আমরা ফৌজদারি কার্যবিধি ঠিক যেভাবে পড়ে অভ্যস্ত যে এইটা করলে এটা, এটা করলে এটা, এরপরে এটা, এটা, এখানে কিন্তু একটু ভিন্নতা আছে। এখানে একটু ভিন্নতা আছে। আমি সবাইকে বলবো একটু আপনারা মনোযোগ বাড়ান, মনোযোগ বাড়ায় একটু কথাগুলো আমার শোনার চেষ্টা করেন। এই কথাগুলো শোনা এবং আইনটাকে যদি একটু পড়েন, দুইটার কম্বিনেশন যদি ভালো করেন আর রেকর্ডিংটা যদি কয়েকবার শুনেন, একদম আপনি এখানে পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। এখানে এটুক বুঝলেই আইন, এখানে তেমন কঠিন কোনো কিছুই নাই। প্রসিডিওর গুলো একটু দেখেন, আমি একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি 1898 যা কিছুই থাকুক না কেন, তা সত্ত্বেও এই আইনের একটি দিন কোনো আদালতের সামনে কোনো ব্যক্তি যদি অভিযোগ করে যে তাকে নির্যাতন করা হয়েছে, তাহলে উক্ত আদালত কি করবে? তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির বিবৃতি লিপিবদ্ধ করবেন। কে লিপিবদ্ধ করবেন? এটা লিপিবদ্ধ করবে আপনার আদালত। এখন আদালত বলতে তো আপনার একজন বিচারককে বোঝায়, আর বিচারক কি নিজেই করে? না, এটা করার জন্য আপনার অনেক লোক আছে আদালতে। এখানে মানে বোঝানো হয়েছে এটা আদালত যার কাজ সে এটা করবে। তারপরে একজন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা অবিলম্বে তার দেহ পরীক্ষার আদেশ দিবেন। কার দেহ? যিনি ভিকটিম তার। পরে বলতেছে অভিযোগকারী যদি মহিলা হয়, তাহলে মহিলা চিকিৎসক দ্বারা ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরে আবার বলতেছে যে চিকিৎসক অভিযোগকারী ব্যক্তির দেহের জখম ও নির্যাতনের চিহ্ন এবং নির্যাতনের সম্ভাব্য সময় উল্লেখপূর্বক 24 ঘন্টার মধ্যে একটি রিপোর্ট তৈরি করবেন। একটা রিপোর্ট তৈরি করবেন। 3, উপধারা 2-এ সংশ্লিষ্ট চিকিৎসক যে রিপোর্টটা তৈরি করবেন, এটা কপি অভিযোগকারীকে অথবা অভিযোগকারী যাকে মনোনীত করবে সেই ব্যক্তিকে এবং আদালতকে দিবেন। তার মানে একটা দিবে এই যে ওই ব্যক্তিদেরকে, একটা দিবে আদালতকে, দুইটা। 4, 4-এর 4 আর কি, চিকিৎসক যদি এমন পরামর্শ দেন যে আপনার পরীক্ষাকৃত ব্যক্তির চিকিৎসা প্রয়োজন, তার মানে ওই ব্যক্তির হসপিটালে ভর্তি থাকা প্রয়োজন আর কি, চিকিৎসা প্রয়োজন, তাহলে আদালত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার আদেশ প্রদান করতে পারবেন। এখন যদি আমরা ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে একটু আলোচনা করি, তাহলে দেখেন, আপনি মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন, বা আপনার ফ্যামিলির কেউ হইতে পারে, এরকম আপনি জানা রাখেন, কাজে লাগতে পারে। আপনার করণীয় কি? আপনি ডাইরেক্ট কোর্টে চলে যাবেন, ওই যে সংশ্লিষ্ট কোর্ট, ওইখানে গিয়ে অভিযোগ পেশ করতে হবে। অভিযোগ পেশ করলে আদালত সেটা লিপিবদ্ধ করবে। এখন ঘটনা হয়েছে, আমরা তো সাধারণত কোর্টে গিয়ে মৌখিকভাবে বলি না, লেখাই তো পিটিশন দাখিল করি, তাই না? আমরা তো লিপিবদ্ধ আকারেই দেই। আর ম্যাজিস্ট্রেট যখন এটাকে গ্রহণ করবে, এইটাই তো লিপিবদ্ধ হয়ে গেল, তাই না? ওই একই জিনিস। এখন বলতে পারেন স্যার, ম্যাজিস্ট্রেট তো রেকর্ড করার কথা, আমি কেন লেখা দিব? আরে ভাই, আইনে তো লেখা আছে যে লিপিবদ্ধ। আপনি যখন দিবেন, ওইটা যদি ম্যাজিস্ট্রেট প্রতি স্বাক্ষর করে, তার মানে এটাই ধরে নেওয়া হবে যে ম্যাজিস্ট্রেটই লিখছে। বুঝতে পারছেন? ওকে। তারপরে কি হবে? আপনারটা তো শুনলাম। এখন আপনি যে জখম প্রাপ্ত হয়েছেন বা আপনি নির্যাতনের শিকার হয়েছেন, এটা তো আপনার মুখের কথাই হবে না, মেডিকেল সার্টিফিকেট দরকার কি না? দরকার না? তখন বলবে যে আপনি হসপিটালে যান। আর নারীদের ক্ষেত্রে একটা বিশেষ আদেশ যে আপনার কি করতে হবে? নারী চিকিৎসক। এখন প্রশ্ন হতে পারে যে নারীর ক্ষেত্রে নারীদের প্রতি আইনের যে আপনার বিশেষ যে ব্যবস্থা বা যত্ন, যেটাই বলেন, যেভাবে প্রশ্ন করা হোক, এই ক্ষেত্রে যদি প্রশ্ন আসে, তাহলে এখানে যে আছে, যদি কোনো নারী ভিকটিম হয়, সেক্ষেত্রে নারী চিকিৎসক দ্বারা চিকিৎসা পাবে। এটা একটা পাইলাম। নারী আসামির ক্ষেত্রেও আমরা পাইছি, গ্রেপ্তারকৃত আসামির ক্ষেত্রে পাইছি না ফৌজদারি কার্যবিধিতে? ওখানে আছে। তল্লাশির সময় নারীর অধিকার আমরা পাইছি না? পাইছি কিনা?
আবার পর্দানশীল মহিলার ক্ষেত্রে সরে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে, এগুলো আছে না আইনে? আছে কি না? এগুলো কিন্তু আইনে আছে। তো এইগুলো কিন্তু নারীর প্রতি বিশেষ অধিকার। যেমন ধরেন মহিলা হাজতি হইলে তার জন্য আপনার আলাদা হাজতখানা লাগবে না, নাকি একসাথে তাহলে এইগুলা কি নারীর প্রতি বিশেষ অধিকার নাকি বৈষম্য? বলেন। এখন এটা যদি আবার কেউ বলেন যে না, সমান অধিকার চাই, নারী পুরুষ মিলেমিশা এক হাজতে থাকবো সারা রাত, আপনাদের সমস্যা কি? এটা কি সম্ভব? সমান অধিকার কি সব জায়গায় চলে? নারীর জন্য টয়লেট আর পুরুষের জন্য টয়লেট কি একরকম হলে হয়? একরকম হলে হয় না। তাহলে সমান অধিকার সব জায়গায় সবভাবে সমান হয় না, এটা বুঝতে হবে। আচ্ছা, তারপরে আমরা পরেরটা দেখি। তাহলে আমরা এটুকু বুঝছি তো যে কোর্টে গিয়ে অভিযোগ পেশের যে পদ্ধতিটা, এটুকু আমরা দেখলাম। এরপরে দেখেন আদালতে মামলা দায়েরের নির্দেশটা কিভাবে দিবে আদালত। এখন তো বলছে এটা আদালতের কাছে আমরা দায়ের করলাম, এখন আদালত বলবে যে এই যে ধারা 5-এ যে মামলা দায়েরের যে নির্দেশটা এখানে বলছে যে ধারা 4-এর 1-এর ক অনুযায়ী বিবৃতি যখন লিপিবদ্ধ করার পরে আদালত অনতিবিলম্বে, মানে কোনো ধরনের বিলম্ব ছাড়াই বিবৃতির একটা কপি সংশ্লিষ্ট পুলিশ সুপারের কাছে ক্ষেত্রমতো তদূর্ধ্ব কোনো পুলিশ কর্মকর্তা, এটা কি হতে পারে বলেন তো? পুলিশ কমিশনার হতে পারে মেট্রো এলাকা হইলে, বা কোনো সময় যদি মনে করে ডিআইজি কে দিবে, ডিআইজি কেও দিতে পারে। যেমন পুলিশ সুপারের বিরুদ্ধে যদি অভিযোগ হয় তাহলে 100% ডিআইজি লিখবে, ডিআইজির বিরুদ্ধে যদি অভিযোগ হয় তাহলে আইজিপি লিখবে, তাই না? ক্ষেত্রমতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে প্রেরণ করবেন এবং একটি মামলা দায়েরের নির্দেশ প্রদান করবেন। তার মানে মামলাটা কাকে নির্দেশ দিচ্ছেন? যে আপনার যার বিরুদ্ধে অভিযোগ নাই এমন ব্যক্তিকে কিন্তু আদালত আদেশ দিবে, ঠিক না? পুলিশ সুপারের বিরুদ্ধে যদি অভিযোগ হয় তাহলে কি পুলিশ সুপারের বিরুদ্ধে কি আপনার করবে? করবে কিনা? করবে না। বুঝছেন না? আপনার সেটা করবে না। পরে লিখছে পুলিশ সুপার উক্ত আদেশ প্রাপ্তির পরপরই, খেয়াল করেন, উক্ত আদেশ প্রাপ্তির পরপরই ঘটনা তদন্ত করে চার্জ বা চার্জবিহীন রিপোর্ট পেশ করবেন। এখন এই যে কথাটার মানেটা আপনারা কি বুঝলেন? কেউ একজন আছেন আমার বলতে পারবেন ঠিক এই একটা লাইনে অনেকগুলো বিষয়কে ইনক্লুড করছে? একজন জ্ঞানী ব্যক্তি একটু হাত তোলেন যে বুঝতে পারছেন যে পুলিশ সুপার এই আদেশ প্রাপ্তির পর পরই ঘটনা তদন্ত করে চার্জ বা চার্জবিহীন রিপোর্ট পেশ করবেন। আমার শুধুমাত্র এইটুক বুঝাইতে পারবেন কে? খুরশেদ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। চার্জ চার্জ গ্রহণ বলতে আমি যে একটু বুঝি আর কি, পুলিশ সুপার স্যার তিনি নিজেও এটা দায়িত্ব নিতে পারেন, মানে চার্জ গ্রহণ করে করতে পারেন, বা সংশ্লিষ্ট অন্য কাউরে দিয়েও সেটা করাই। হয় নাই, হয় নাই, হয় নাই, শর্টকাট। জাকির। স্যার, এই আদেশ প্রাপ্তির পরপরই পুলিশ সুপার নিজে নিজে ঘটনা তদন্ত করবেন। যদি অপরাধ পায় সেক্ষেত্রে চার্জশিট প্রদান করবেন, আর যদি ঘটনার প্রমাণ না পায় সেক্ষেত্রে চার্জবিহীন অর্থাৎ ফাইনাল রিপোর্ট দাখিল করবেন। এক্স্যাক্টলি কারেক্ট, 100% সঠিক। ধন্যবাদ। আর যারা হাত তুলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চার্জ মানে চার্জশিট, চার্জবিহীন মানে হচ্ছে ফাইনাল রিপোর্ট। এইটাই দেখতেছিলাম যে আপনারা সংক্ষিপ্তভাবে বুঝেন কিনা। তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট সংক্ষুব্ধ ব্যক্তি যদি মনে করেন যে পুলিশ দ্বারা সুষ্ঠুভাবে তদন্ত সম্ভব নয়, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি আদালতে আবেদন করবেন, এবং আদালত যদি তার আবেদনে এই মর্মে সন্তুষ্ট হন যে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন যথার্থ, সেই ক্ষেত্রে আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রদান করতে পারবেন। তার মানে এখন যদি প্রশ্ন করা হয় যে আপনার কোন ক্ষেত্রে বিচার বিভাগীয় নির্দেশ দেওয়া হয় বা নির্যাতন বা হেফাজতে মৃত্যু নিবারণ আইন অনুযায়ী কখন আপনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়? যখন আপনার পুলিশকে বলা হয় মামলা রুজু করে তদন্ত দেওয়ার জন্য, তখন সংক্ষুব্ধ ব্যক্তি যদি মনে করেন যে পুলিশ দ্বারা পুলিশ দ্বারা পুলিশ দ্বারা কি সম্ভব না, নিরপেক্ষ বা সুষ্ঠু তদন্ত সম্ভব না, তখন তিনি কি করতে পারেন? তখন তিনি বিচার বিভাগীয় যে আবেদন করতে পারেন কোর্টকে আবেদন করতে পারেন, কোর্ট তখন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে পারেন। বোঝা গেছে? বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে পারেন। এখন বিচার বিভাগের নির্দেশ কি? এটা একটা কমিশন করে দেয় আদালত, যে কমিশন আপনার এই ঘটনাস্থলে এসে সাক্ষ্য নিবে, যারা ওই জাস্টিসদের সাথে আপনার জড়িত বিচারিক কার্যক্রমে, তারা নিজেরা আসবে, নিজেরা এসে সাক্ষ্য গ্রহণ করবে।
তারা সবকিছু করবে। আপনার যে কাজটা আর কি পুলিশে করে, এই কাজটা বিচার বিভাগের লোকজন তারা নিজেরাই করবে। 3, রিপোর্ট দাখিলের সময় তদন্ত কর্মকর্তা, ক্ষেত্র মতো বিচার বিভাগের কর্মকর্তা 4-1 অধীন বিবৃতি প্রদানকারী ব্যক্তিকে তারিখ সহ রিপোর্ট দাখিল সম্পর্কে আদালতে অবহিত করবেন। তার মানে এই যখন এই যে এই জায়গাটা আছে না, এই বাক্যটা আসলে সঠিক কিনা আজকে আমি যখন এই আইনটা নিয়ে আলোচনা করছি তখন আমি এইটা দেখছি, আবার একটা বই বের করছি, ওইটা দেখছি, আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেছি, সব জায়গায় গিয়ে দেখছি না, কথাটা এইভাবেই লেখা আছে যে বিবৃতি প্রদানকারী ব্যক্তিকে তারিখ সহ রিপোর্ট দাখিল সম্পর্কে আদালতকে অবহিত করবেন। তাহলে এখন কিন্তু এখানে বাক্যটা কিন্তু ক্লিয়ার না। এখানে মূলত কথাটা এরকম হবে যে আপনার বিবৃতি প্রদানকারী ব্যক্তিকে ও তারিখ সহ রিপোর্ট দাখিল সম্পর্কে আদালতকে অবহিত করবেন। তার মানে এখানে বোঝানো হয়েছে যে রিপোর্টটা দাখিল করতেছেন সে পুলিশ হইতে পারে বা বিচার বিভাগীয় কর্মকর্তা হইতে পারে, তিনি আপনার কি করবেন, যে আমাদের এই সংক্ষুব্ধ ব্যক্তি আছে বা অভিযোগকারী তাকেও দিবেন, জানাবেন যে আপনার রিপোর্টটা দাখিল করা হয়েছে এত তারিখে, এবং আদালতকেও সেটা অবহিত করবেন। এখন আদালতকে আবার অবহিত করবেন কিভাবে? আদালতে যখন আপনি প্রেরণ করবেন, প্রেরণ করা মানে তো আদালতকে আপনি অবহিত করে ফেললেন। উল্লিখিত উপধারা 3 অধীন নোটিশ প্রাপ্ত কোনো ব্যক্তি নোটিশ গ্রহণের 30 দিনের মধ্যে নিজে ব্যক্তিগতভাবে আইনজীবী মারফত আদালতে আপত্তি জানাতে পারবেন। তার মানে আমাকে যে জানাইলো, এখন যদি আমি সংক্ষুব্ধ ব্যক্তি যদি মনে করি যে এই বিষয়ে আমি একটু চেক করতে চাই, আমি বা থাকলে আমি আপত্তি জানাতে চাই, তাহলে এখন আপনি যদি ওই রিপোর্টের সাথে একমত না হন, তাহলে আপনাকে কতদিনের মধ্যে জানাবেন? তাহলে আপনি নিজে অথবা আইনজীবী মারফত আপত্তি জানাতে পারবেন, সেটা 30 দিনের মধ্যে আপনি অবশ্যই জানাবেন। এরপরে জানাইলে হবে না। আপনার 5 আদালত সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির পদমর্যাদার নিম্নে নয়। এক এমসিকিউ প্রশ্ন হতে পারে যে এই আইন অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা কে হবেন। এখানে লেখা থাকতে পারে ইন্সপেক্টর, এসপি, এডিশনাল এসপি। আর একটা অপশন থাকতে পারে যে পদমর্যাদার নিম্নে নয় এমন পদমর্যাদার নিম্নে নয়, খালি এইটুকু লিখলেই হবে। তার মানে পদমর্যাদার নিম্নে নয় এমন পদমর্যাদার কোনো পুলিশ অফিসারকে মামলার তদন্ত অনুষ্ঠানের নির্দেশ প্রদান করবেন। তার মানে যদি সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ হয় তাহলে সিনিয়র কোনো সাব ইন্সপেক্টর অথবা ইন্সপেক্টর তদন্ত করবেন। আর যদি ওসির বিরুদ্ধেই আপনার অভিযোগ হয় তাহলে ওসি গিয়ে তদন্ত করতে পারবে, থানায় তো ওসিতে তার কেউ সিনিয়র নাই, অন্য কোনো ইন্সপেক্টর দ্বারাও করানো যাবে অথবা এএসপি বা এডিশনাল এসপি দ্বারাও তদন্ত করানো যাবে। তার মানে সম র্যাঙ্ক হতে পারবে বাট নিম্নে হতে পারবে না, বা উচ্চ র্যাঙ্কের হতে হবে। ক্লিয়ার? নাকি এটি খুব কঠিন কোনো কিছু যেটা বলতেছি? কঠিন? বাংলাদেশে বলতেছি সহজ না? সহজ তো লাগার কথা। এখন দেখেন তৃতীয় পক্ষ দ্বারা অভিযোগ। তৃতীয় পক্ষ দ্বারা অভিযোগ কিরকম? মনে করেন আমার বাপের নির্যাতন করতেছে, আমার বাপে মামলা করবো না, এখন আমি কি করতে পারবো না বাপের পক্ষ হইয়া? বা আমার বাপের সাহস পাইতেছে না করার জন্য, আমি কি করতে পারবো কিনা? এই যে এটাই হলো তৃতীয় পক্ষ, বা অন্য একজন সচেতন ব্যক্তি, সে কি মামলা করতে পারবে কিনা? সচেতন ব্যক্তি ছিলেন তো সুশীলরা আর কি, যারা আছে না সমাজে সুশীল, এই সুশীল ব্যক্তি যারা আছে, এই সুশীল ব্যক্তি শেষে আবার প্রশ্নবোধক চিহ্ন আছে, এই সুশীল ব্যক্তিরা কি আপনার অভিযোগ করতে পারবে কিনা? এটাও কিন্তু এখানে আপনার সিস্টেম দেওয়া আছে। মানে তৃতীয় পক্ষ যে কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি নির্যাতন করেছে বা করতেছে, এই ধরনের কোনো তথ্য তৃতীয় কোনো ব্যক্তি আদালতকে অবহিত করলে আদালত 5 ধারা মোতাবেক অভিযোগকারী বিবৃতির উপর নিজের মন্তব্য লিপিবদ্ধ করে উক্ত ব্যক্তির নিরাপত্তা বিধান করবেন। তার মানে তৃতীয় ব্যক্তি যখন জানাবে যে অমুককে নির্যাতন করা হচ্ছে বা নির্যাতন করেছে, তখন ওই ব্যক্তির নিরাপত্তাটা আগে নিশ্চিত করবে যে ভিকটিম। 2, যদি অভিযোগকারীর বক্তব্য আদালত এই মর্মে সন্তুষ্ট হন যে ঘটনাস্থলে পরিদর্শন করা প্রয়োজন, তাহলে আদালত উক্ত ঘটনাস্থল পরিদর্শন করতে পারবেন। তার মানে দেখছেন, এখন যদি আদালতের থেকেও নিজেরাও দেখতে চান যে ঘটনাস্থল পরিদর্শন করে, তাহলে এই ঘটনাস্থল পরিদর্শনেও যেতে পারবে। আচ্ছা, এখন এরপরে যে আমাদের অভিযোগের যে অন্যান্য ধরনগুলো আছে 7 ধারাতে, এখানে কি বলছে দেখেন। এখানে বলতেছে 5 ও 6 বর্ণিত প্রক্রিয়া ছাড়াও কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বে তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা জজ আদালতে অথবা পুলিশ সুপারের নিচে নয় এমন কর্মকর্তার নিকট নির্যাতনের অভিযোগ দাখিল করতে পারবেন। তার মানে অনেক সময় সচেতন ব্যক্তিরাও অভিযোগ করে, এই যে আপনার দেখা গেছে যে ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও, এরকম মানে সে প্রতিবাদী মানুষ। পরে বলতেছে যে
এই ধরনের অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার বা ঊর্ধ্বতন যে অফিসার আছেন তিনি কোনো অফিসার তাৎক্ষণিক একটি মামলা দায়ের এবং অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করবেন। তার মানে এখন আর কি লাগবে না, এখন আর মনে করেন আর কোনো অপেক্ষা নাই, তিনি সরাসরি কি করবেন, ডাইরেক্ট একটা মামলা রেকর্ড করবেন এবং অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করবেন এবং মামলার নম্বর সহ অভিযোগের ব্যাপারে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা অভিযোগকারীকে অবহিত করবেন। তার মানে ওই ব্যক্তিকে আপনি জানাবেন, তৃতীয় যে ব্যক্তি আছে ওই ব্যক্তিকে আপনি জানাই দেবেন, মামলা নেওয়ার পরে আপনি সেটা জানাবেন। 3, উপরে বর্ণিত এই মোতাবেক যে ব্যবস্থা গ্রহণকারী পুলিশ সুপার বা তার চেয়ে যে সিনিয়র অফিসার আছেন অভিযোগ দায়েরের 24 ঘন্টার মধ্যে দায়রা জজ আদালতে একটি রিপোর্ট পেশ করবেন। তার মানে এই আমাদের যে দায়রা আদালত আছে, দায়রা জজ ওনাকে জানাবে, পুলিশ সুপার বা যে অপর লেভেল আরো বড় লেভেল অফিসার আছে তারা মামলা রুজু 24 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট দিয়ে জানাবেন যে মহোদয় এই মামলা রুজু করা হয়েছে, এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এগুলো গ্রহণ করা হচ্ছে, প্রক্রিয়াধীন আছে। এখন আমরা এটার তদন্তের মেয়াদকালটা একটু দেখি। 8-এ বেশি ইম্পর্টেন্ট না, আমরা 7 পর্যন্ত যেগুলো পড়ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বেশি, যে আপনার অভিযোগ পাওয়ার পরে কিভাবে মামলা রুজু করা হয়, কিভাবে প্রতিবেদন দাখিল করা হয়, তারপর আপনার একজনকে নির্যাতন করতেছে তার পক্ষে আরেকজনকে অভিযোগ করতে পারবে কিনা, কিংবা যে ব্যক্তি এটার সাথে কোনোভাবেই ইনভলভ না সেই ব্যক্তিও কি কোনো ধরনের মামলা করার সুযোগ পাবে কিনা, সব প্রসিডিওর গুলো আমরা আলোচনা করলাম। এইগুলো থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি যদি আসে আর কি পরীক্ষায়। তারপরে হলো 8 নাম্বার, অপরাধের তদন্তের কথা বলা আছে। এখানে তদন্ত কার্যক্রম কিভাবে হবে, এখানে বলতেছে সিআরপিসি আপনি পড়ে আসছেন বা অনলাইন পড়ছেন কোনো সমস্যা নাই, যে আপনার যা কিছুই পড়েন না কেন এখানে মামলার রেকর্ডের দিন থেকে 90 কার্য দিবসের মাঝে তদন্ত কমপ্লিট করতে হবে। এখন যদি আপনি না পারেন কি করবেন, তাহলে এবার কি করবো, যুক্তিসঙ্গত কারণ সহ আপনি এবার কাকে জানাবেন, ওই আদালতকে আমরা জানাতে হবে, ঠিক না? এই যে আদালতে উপস্থিত হয়ে কারণ ব্যাখ্যা করবেন। এখন এরকম না যে আপনি লেখা পাঠাই দিলেন যে আমার সময় দরকার, এই সুযোগ নাই। এখানে কি বলতেছে, আপনি এই ক্ষেত্রে অবশ্যই কি করবেন, আদালতে যাবেন, হাজির হবেন, হাজির হয়ে লিখিতভাবে আপনি ব্যাখ্যা করবেন। পরে বলতেছে আদালত ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিদের শুনানি গ্রহণ করে 30 দিনের মধ্যে সময় বৃদ্ধির বিষয়টি নিষ্পত্তি করবেন। এখন আপনি চাইতেছেন কতদিন চাইবেন, এটা তো আপনার ব্যাখ্যা, কিন্তু এই বিষয়টা আপনার শুনানির মাধ্যমে সময় বাড়াইতে হবে। এটা এরকম না যে আদালত একাই সময় বাড়াই দিবে, এখানে একটা শুনানি হবে, এই শুনানির মাধ্যমে আপনার সময় বাড়ানোর বিষয়টি আপনার গ্রহণ হবে। এখন এই ক্ষেত্রে আসলে কতদিনের ভিতরে এই শুনানির বিষয়টা নিষ্পত্তি করতে হবে, তার মানে সেটা 30 দিনের মধ্যে এটা শেষ করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে তদন্ততে যে সেটা 90 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। 90 কার্য দিবসের ভিতরে যদি আপনার তদন্তকারী কর্মকর্তা না পারে তাহলে তিনি ডকেট সহ কোথায় হাজির হবে, আদালতে হাজির হবে এবং সেখানে ব্যাখ্যা দিবে। এই এই ব্যাখ্যার পর দেখা গেছে যে আপনার অপরাধ পক্ষে যারা আছে তাদের বক্তব্য নেওয়া হবে। এখন তাদেরটা নিয়ে তাদের শুনানি গ্রহণ করে আপনার কি করতে হবে, সময় বৃদ্ধির বিষয়টি নিষ্পত্তি করতে হবে 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে সময় বৃদ্ধির বিষয়টি নিষ্পত্তি করবেন। আচ্ছা ঠিক আছে। এরপরে যেটা আছে 9 দ্বারা, এটা আমাদের পড়লেও যা না পড়লেও তা, এটা আমার পরীক্ষার ক্ষেত্রে কোনো ব্যাপার না। এখন এই যে আপনার দ্বারা 10, যে এই আইনের অপরাধগুলো কিরকম হবে, 100% যেহেতু মনে করেন পুলিশ সুপার আইসা নিজে মামলা রুজু করে তদন্ত করবেন, তাহলে একটা কাহিনী অবশ্যই আছে গুরুতর। তাহলে গুরুতর মানেই সেটা কগনিজেবলস, মানে আমলযোগ্য অপরাধ, মানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। আর এই ধরনের অভিযোগ হলে অবশ্যই সেটা কোনো ধরনের আপোষযোগ্য হবে না এবং অবশ্যই সেটা জামিনযোগ্য হবে না। যেটা আপোষযোগ্য হয় না আবার আমলযোগ্য হয় সেটা অটোমেটিক জামিনের অযোগ্য হয়ে যায়। এখন ধরেন এই জামিন কি আসলেই পাবে না, শুনেন সব আইনে কিন্তু মোটামুটি লেখা আছে জামিন পাবে না, জামিন অযোগ্য, জামিন অযোগ্য, জামিন অযোগ্য। আবার দেখবেন জামিন প্রদানের কিছু নিয়ম দিয়ে দিছে। কিরকম নিয়ম, যে জামিন কারা চায়, আসামি পক্ষ চাই, আসামি পক্ষ জামিন চাইতে পারে, তার অধিকার আছে। চাওয়ার পরে তার বিপরীতে থাকে বাদী পক্ষ, বাদী পক্ষকে আপনার শুনানির সময় সুযোগ দিতে হবে যে আপনি আসামি যে জামিন পাবে না এই কারণটা ব্যাখ্যা করুন কেন পাবে না, তাকে সেটা আপনার কাউন্টার দেওয়ার জন্য
সুযোগ দেওয়া হয়, তার মানে যে পক্ষে শুনানির সুযোগ দেওয়া হয়, শুনানির সুযোগ দেওয়ার পরে যদি বাদী পক্ষ তেমন মানে কোনো কিছু দেখাইতে না পারে, তখন আদালত জামিন দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই। এছাড়াও মনে করেন যদি আপনার কোনো ভিকটিম এই ক্ষেত্রে নারী হন বা শারীরিকভাবে অসুস্থ হন, তাহলেও সেক্ষেত্রে কিন্তু তিনি জামিন পাইতে পারেন, আদালত যদি সন্তুষ্ট হন। আদালত সন্তুষ্ট হলে জামিন দিতে পারেন। এখন এরকম নীতি আমরা সব জায়গায় দেখি, শিশু কথাটা লেখা থাকে, এইখানে শিশু কথাটা লেখা নাই কেন? কে বলতে পারবেন? সব জায়গায় আমরা দেখছি শিশু, নারী, তারপরে হচ্ছে আপনার প্রতিবন্ধীর জন্য সুযোগ থাকে, কিন্তু এই আইনে শিশুকে বাদ দিছে কেন বলেন? স্যার এখানে তো শিশুরা চাকরি করে না, যারা ম্যাচুরেট বয়স হয়েছে, চাকরির বয়স হয়েছে, তারাই চাকরি করে। মাশাল্লাহ, আপনার কি লেগে যায় প্রাইভেট পড়েন আর আমার টেডি দেন হুদাহুদি, সবই তো পারেন। ঠিক আছে, তো খোরশেদ ভাইয়ের উত্তর 100% সঠিক। তার মানে এখানে শিশুদের বাদ দেওয়া হয়েছে এই কারণে, কারণ এখানে শিশুদের অংশগ্রহণের কোনো সুযোগ নাই, কারণ এখানে সবাই চাকরিজীবীদের বিরুদ্ধে এই আইনটা, ঠিক না? যারা সরকারি আইন প্রয়োগকারী সংস্থা, সবার জন্যই না, প্রাইমারি স্কুলের মাস্টারের জন্য না। আরে 40 দিন বন্ধ, একটা না, কি চাকরি করি আপনি আর আমি, ঠিক না? একটা না। আমার এক বন্ধু আছে, তার আমি জিজ্ঞাসলাম যে তুই এই 40 দিনের যে বেতন নিবি এটা হালাল হইব? এখন কইতেছে, আবার সে হুজুর আর কি, 5 ওয়াক্ত নামাজ কালাম পরে, আহ, কয় এটা আমার করার কি আছে, সরকার এখন স্কুল বন্ধ দিছে। আমি বলি, তোরা প্রতিবাদ কর যে বেতন নিবি না, 40 দিনের বেতন আমরা চাই না, 40 দিন। এটা কেউ করে দুনিয়াতে? করবে কেউ? কেউ করবে না। এ খুব মানে চেতাই আর কি, আমি দেখা হইলে আমারে করার আগে মনে করেন দু এক কথা কয়ে আমি আটকাই দিই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে জামিনের বিষয়টা বুঝলাম। আর জামিন যদি দিয়েই দেন বিচারক, তিনি অবশ্যই কিন্তু সেটা নোট করবেন যে কি জন্য তিনি জামিনটা দিলেন। দেখেন এই আইনে কিন্তু নিরাপত্তামূলক হেফাজতের বিষয়টা কিন্তু গভীরভাবে জড়িত। নিরাপত্তা অবশ্যই লাগবে। বলেন তো নিরাপত্তা লাগবে না? আমি যদি ওসির বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করি, আমি যদি এডিশনাল এসপির বিরুদ্ধে গিয়ে অভিযোগ করি, ওই জেলায় আমার বাড়ি ঘর, তাহলে নিরাপত্তাহীনতায় আমি ভুগি না? স্বাভাবিক কিনা? স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তাহলে এই আইনে যেহেতু মামলার ব্যবস্থা রাখছে, তাহলে যিনি অভিযোগকারী তার প্রোটেক্টের ব্যবস্থাও রাখবে, ঠিক না? আইন করে সেই প্রোটেক্টের কি ব্যবস্থা, এইটাই হচ্ছে আমাদের 11 ধারা। মন খারাপ যে বুঝতেছেন না, কষ্ট হইতেছে, বা এত আইন কেমনে মুখস্থ রাখবেন, এটার জন্যই তো ভাই পরীক্ষা, আর এটার জন্যই তো র্যাঙ্ক, বুঝছেন না? এটার জন্যই র্যাঙ্ক। রিস্ক আপনার নিতে হইব, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যত ব্রিলিয়েন্ট ছাত্রই হন, আপনি যতই পারেন, রিস্ক আপনাদের নিতে সবারই রিস্ক কিন্তু নিতেই হবে। আপনি যদি মনে করেন পুরো বই আপনি মুখস্থ করে পরীক্ষার হলে যাবেন, অসম্ভব, গ্যারান্টিতে বলে দিলাম। এমনকি অনেক আইনই আপনাকে ছেড়ে দিতে হবে, ক্লাস করবেন আপনি ঠিকই, কিন্তু ওই আইনই আপনার বাদ দিয়ে দিতে হবে, এমন পজিশন আসবে। আসবে না? আসবে, যত সময় কাছায় আসবে আপনি দেখবেন অনেক কিছু আপনার বাদ দিয়ে দিতে হবে। টেনশন নিয়েন না, প্রথমে সবকিছু একটু মাথায় রাখেন, পরে আস্তে আস্তে আপনি আপনি নিজেই বুঝে যাবেন যে কোনটা দরকার আছে কোনটা দরকার নাই। কিন্তু আপনার টাচ করতে হবে সবকিছুই। কারণ কি, এমসিকিউ পরীক্ষাটা যদি আমাদের না থাকতো ভাই, তাহলে আমরা একদম লিখিত পরীক্ষার জন্য আমি বুঝে ফেলতাম যে এইগুলা থেকে আপনার আসবে। আমার এত কিছু গবেষণা দরকার ছিল না, এত আপনার জুম ক্লাসও করা দরকার ছিল না, কম কম দিয়ে কিন্তু আমি কোর্স রেডি করে দিয়ে দিতে পারতাম আপনাদের। এই যে দেখেন নিরাপত্তা বিধান, যে ব্যক্তি মামলা করলো বা ভিকটিম, তার নিরাপত্তার কি কথা বলা আছে 11 ধারায় বলছে, অভিযোগকারী কোনো ব্যক্তি এই আইনে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তা বিধান করবে দায়রা জজ আদালতে পিটিশন দায়ের করতে পারবেন। যদি আপনি মনে করেন আর কি যে আপনার নিরাপত্তা দরকার, আপনি আবেদন করতে পারবেন। রাষ্ট্র এবং যার বিরুদ্ধে নিরাপত্তা চাওয়া হয়েছে তাদেরকে উক্ত পিটিশনের পক্ষভুক্ত করা যাবে। তার মানে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে এটা আপনি করতেছেন ও পিটিশনটা। তারপরে পিটিশন গ্রহণ করে আদালত বিবাদীকে 7 দিনের নোটিশ জারি করবেন এবং 14 দিনের মধ্যে পিটিশনের উপর একটি আদেশ প্রদান করবেন। তার মানে এখন আপনি যাদেরকে বিবাদী করবেন তাদেরকে আপনার নোটিশ দিবে আদালত যে আপনার ব্যাখ্যা দেন, তখন 14 দিনের মধ্যে আবার একটা আদেশ দিয়ে দিবেন আদালত যে আপনার বিরুদ্ধে কি ধরনের আদেশটা আসবে, আপনার পক্ষে, সরি, আপনার পক্ষে কি ধরনের আদেশটা আসবে, অথবা নাকোজও হতে পারে। পরে বলেছে উপরে উল্লিখিত একে বর্ণিত কোনো মামলা নিষ্পত্তিকালে আদালত প্রয়োজন বোধে ওই ব্যক্তির বিরুদ্ধে অনন্য 7 দিনের অন্তরীণ আদেশ দিতে পারবেন এবং সময়ে সময়ে তা বৃদ্ধি করতে পারবেন। তার মানে তাকে যেখানে নিরাপত্তামূলক হেফাজত আছে এরকম জায়গায় রাখার জন্য আদেশ দিতে পারবেন এবং সেটা বৃদ্ধিও করা যেতে পারে। তারপর আছে 5, 11-5 আর কি,
আদালত এই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধের তদন্ত কর্মকর্তাদের আদালতের আদেশ পালন নিশ্চিত করার নির্দেশ দিতে পারেন। 6, আদালত নিরাপত্তা প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে পারবেন এবং প্রয়োজন বোধে আদালত স্থানান্তর এবং বিবাদীর নির্দিষ্ট কোনো এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা সহ নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তার মানে দেখা গেছে যে আমার বাড়ি যে এলাকায়, এই এলাকায় পুলিশ যাবে না, এরকম বলে দিতে পারে যে বিবাদী যারা, যে আপনারা ওইখানে আশপাশে যাবেন না, ওনার বাড়ির আশপাশে যাবেন না, এরকম একটা আদেশ। এটা আদেশটা তো সাময়িকভাবেই হয়। তারপর ধারা 12, যুদ্ধ অথবা অন্য ধরনের অজুহাত অগ্রহণযোগ্য। যে আপনি নির্যাতনে নিয়ে আসছেন, বা ধরেন আর অন্য কোনো সিনিয়র অফিসার বলছে এরকম, বা হুমকির সম্মুখীন হয়ে আপনি কাজ করছেন, এই ধরনের কারণে কাউকে ধরে নিয়ে এসে নির্যাতন করা হয়েছে, এটা আপনি বলতে পারেন না। এই 12 ধারায় বলতেছে যে এই আইনের অধীন কোনো অপরাধ যুদ্ধাবস্থা, মানে যুদ্ধ অবস্থা এই জন্য ধরে নিয়ে আসছেন, যুদ্ধের হুমকি এই জন্য ধরে নিয়ে আসছেন, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা ধরে নিয়ে আসছেন, অথবা জরুরি অবস্থা ধরে নিয়ে আসছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে ধরে নিয়ে আসছেন, সরকারি কর্তৃপক্ষ আদেশ দিছে ধরে নিয়ে আসছেন, এই ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না, মানে অগ্রহণযোগ্য। আপনি যে ধরে নিয়ে আসছেন, আপনি যে নির্যাতন করছেন, দায়ভার আপনার উপর পড়তে হবে। এই ধারা 12তে এটা ক্লিয়ার করে দিছে যে এই ধরনের ফালতু কথার কোনো সময় নাই। যে আপনি আভ্যন্তরীণ নিরাপত্তা, রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ অবস্থা, কর্মকর্তা বলছে, তারপর আপনার আরো উপর লেভেল থেকে বলছে, এইসব কথা বা কাহিনী কাজে করা, ধরা খাইলে দায়ভার আপনারই। অজুহাত কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয়। ধারা 13, এখানে বলা আছে অপরাধ সমূহ, যে এই এতক্ষণ যে আমরা যেটা পড়লাম, যে নির্যাতনের যে বিভিন্ন নমুনা, এই জিনিসগুলো আসলে কি হিসাবে গণ্য হবে। এই নির্যাতনগুলো যদি কেউ করে, এই নির্যাতনগুলো করলে সেটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে। কি হিসেবে গণ্য হবে? একটা অপরাধ হিসেবে গণ্য হবে। এখন যে অপরাধ হিসেবে যে গণ্য হবে, এখন এই অপরাধ হিসেবে গণ্য হওয়ার পর কি হইতেছে, এই যে দেখেন 13 দ্বারাই, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্যাতন করলে তা ওই ব্যক্তির কৃত একটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর অপরাধ হিসেবে যখন গণ্য হবে, তখন স্বাভাবিকভাবেই আপনার শাস্তির আওতায় আসবে। এখন সেটা কিভাবে অপরাধের পর্যায়ে পড়বে? প্রথমে বলছে কোনো ব্যক্তি উপধারা 1-এর অধীন কোনো অপরাধ যদি করে, আমরা যে অপরাধগুলো আমরা দেখলাম, কোন অপরাধ, এগুলোর ক্ষেত্রে কেউ যদি উদ্যোগী হন, মানে কেউ যদি উদ্যোগ নেন, সংগঠনে কেউ সহায়তা করে বা প্ররোচিত করেন, অথবা সংগঠনে ষড়যন্ত্র করেন, তাহলে এই আইনের অধীন তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন। তার মানে এই কাজগুলোর ক্ষেত্রে আপনার যেগুলো সরাসরি করলে সেগুলো তো অপরাধ, এছাড়াও কেউ যদি উদ্যোগ নেয়, সহায়তা করে, প্ররোচিত করে, ষড়যন্ত্র করে, সেটাও একটা অপরাধ। মানে সহজ জিনিসটা এখানে একটু কঠিনভাবে বলছে, এই জন্য একটু আমাদের বুঝতে সমস্যা। যেখানে কাজ করলেও অপরাধ, সহায়তা, প্ররোচনা, ষড়যন্ত্র করলেও সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইনে কৃত অপরাধের দায়ভার অপরাধীকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। বুঝছেন? আপনার সিনিয়র অফিসার কি করবে না, আপনার দায়ভার নিবে না। ক্লিয়ারলি বলে দিচ্ছে এখানে যে এই আইনে কৃত অপরাধের দায়ভার অপরাধীকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। ধারা 14, বিচার অনুষ্ঠিত। এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এমসিকিউর জন্য। যে এখানে বলতেছে যে আপনার দায়রা জজ আদালতে এটা হবে, এটা 180 দিনের ভিতরে আপনার নিষ্পত্তি হবে, 180 দিন। এখন যদি আমাদের সম্ভব না হয়, তাহলে আরো 30 দিন আপনার বাড়ানো যাবে। এই দেখেন ধারা নাম্বার 15, একটা মাত্র ধারা আছে এখানে, যদি এই আইনে কেউ অপরাধ করে তার শাস্তি। ধারা নাম্বার কত? 15। আপনারা যদি একটা ধারা পড়তে চান এই আইন থেকে রিস্ক নিতে গিয়ে, তাহলে আমি বলবো এখানে আপনাদেরকে পড়তে হবে 15। যদি বলি দুইটা ধারা পড়েন, তাহলে দুইটা ধারা পড়তে গেলে আপনাকে 2-এর যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আর হচ্ছে 15 ধারা, এভাবে। আবার যদি বলা হয় যে আর কয়েকটা ধারা বাড়ায় দেন, তাহলে বলবো আমি 4, 5, 6 এই ধারাগুলো। এইভাবে আপনার ক্রমান্বয়ে আপনার বাড়বে আর কি, যে আপনি কোনটা কোনটা পড়বেন, কোনটা কোনটা পড়বেন না। এখন আপনি যদি হাই রিস্ক নেন, তাহলে আপনি খালি 15 ধারাই পড়েন, যেখানে শাস্তির কথা বলা হয়েছে। শাস্তি হলে আপনার
যে ধারাটা খালি প্রশ্নের উত্তরে আপনি সেটা দিয়ে দিবেন। ধারা 15 শেষ, উত্তর সঠিক। উত্তর সঠিক, আপনার ব্যাখ্যাও লাগবে না, প্রশ্ন যেভাবে করবে ওভাবে লেখা লিখবেন। এই বিষয়টি আপনার নির্যাতন ও হেফাজতে মিত্র নিবারণ আইনের 15 ধারায় শাস্তিযোগ্য অপরাধ, শেষ। শাস্তির যে পরিমাণ এটা মনে না রাখলেও চলবে। তার এখানে 13তে যে বিষয়গুলো আমরা বললাম যে এটা করলেও অপরাধ, সহায়তা করলে প্ররোচনা, উদ্যোগ ষড়যন্ত্র সবই অপরাধ। যদি এরকম কাজগুলোর কোনো একটা কেউ করে বা একাধিক করে, সেক্ষেত্রে তিনি শাস্তির আওতায় আসবেন কততে? 15-র 1-এ। তো এখানে শাস্তির পরিমাণটা আপনারা পড়েন, আমি বললাম না। আর 2-এ বলতেছে এই নির্যাতন যে করলো এবং এই নির্যাতনের কারণে যদি কেউ মৃত্যুবরণ করে, কেউ যদি নির্যাতন করে এবং কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে নির্যাতনকারী ব্যক্তি 13-1 অনুযায়ী অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং তার জন্য শাস্তি কিন্তু আবার এখানে বলছে কি অনন্য যাবজ্জীবন কারাদণ্ড। কি আপনার যাবজ্জীবন কারাদণ্ডের কথা এখানে বলা হয়েছে। এখন বলতে পারেন যে স্যার তাহলে তো দৈরাই না পিঠে আমার লেলে ভালা, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড কাইটা শেষ হয়ে গেল। বাইরে আপনি যখন আইনানুগ বেকআপে নিয়ে কাজ করবেন, তখন যদি আপনি নির্যাতন করেন তাহলে না যাবজ্জীবন কারাদণ্ড। আর আপনি যদি ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য কাউরে ধরে না পিটায় মারেন, তাহলে সেটা কি আপনার এই নির্যাতনের মামলা হবে না মার্ডার মামলা হবে? আপনার মার্ডার মামলা হবে। তখন আপনাকে আর নির্যাতনকারী হিসাবে দেখানো হবে না, তখন দেখানো হবে আপনাকে খুনি হিসাবে। বুঝছেন বিষয়টা? তখন শাস্তি মৃত্যুদণ্ড। বাট এখন গ্রেপ্তার করছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে করছেন, যেমনি করছেন, দায়ভার আপনি বহন করবেন। আপনি এটা অজুহাত দেখাইতে পারবেন না। বুঝছেন তো কাহিনীটা? তাহলে এটা আমাদের যারা চাকরি করি আমাদের এই আইনটা ভালো করে জানা দরকার আছে না, নিজের সেফটির জন্য। পরীক্ষায় আসলে আসুক আর না আসলে না আসুক, অনেক কিছুই তো জানা হয়েছে আজকের আইনের আলোচনার মাধ্যমে, জানছেন না? অতএব প্রতিটা স্টেপের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন। আমাদের এক পাও কিন্তু জেলে, এক পাও বাইরে। ট্রেনিং সেন্টার থেকে এটা শুনে আসছি না? আসলে কিন্তু আপনার সঠিক। এই যে ওসি প্রদীপের কথা একজন বললো তন্নি, এই যে দেখেন বাস্তব প্রমাণ। আর তারপর দেখেন আপনার এই শাস্তির বিষয়ে আর কি বলা আছে। 2, এই যে 2-এর বিষয়টা বলছি যে 13-2, তাহলে 13-2-তে কি বলছে দেখেন। 13-2-এ কিন্তু এই যে সহায়তা প্ররোচনা, এই যে এই দিকের কথা, এই যে এগুলা। আর 13-1-এ হলো ডাইরেক্ট সরাসরি অপরাধ করা। 13-1-এ 13-2 হলো ওই যে উদ্যোগ সহায়তা প্ররোচনা, এইগুলোর ক্ষেত্রে আবার একটু শাস্তি কম আছে। সরাসরি করলে শাস্তির পরিমাণ বেশি, আর 13-2-এ যেটা আছে এটার ক্ষেত্রে শাস্তির পরিমাণ একটু কম। ঠিক আছে, শাস্তির পরিমাণ একটু কম। পরে আবার এখানে একটা নিয়ম বলছে যে এই আইনের অধীন কোনো অপরাধের জন্য সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে দণ্ড ঘোষণার দিন থেকে 14 দিনের মধ্যে 1, 2 ও 3-এ বর্ণিত অর্থ বিচারিক আদালতে জমা দিতে হবে। তার মানে এখানে যদি অর্থদণ্ড করা হয় তাহলে সেটা বিচারিক আদালতে জমা দিতে হবে কয় দিনের ভিতরে? 14 দিনের মধ্যে। এই ধরনের আবশ্যিকতা পূরণ ব্যতীত এই আইনের আওতায় কোনো অপরাধের দণ্ডের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। অর্থাৎ যদি আপনাকে আপিল করতে হয় আগে দণ্ডের টাকা পরিশোধ করতে হবে, করলেন। এখন আপিল করে যদি খালাস পান তাহলে তো আপনি টাকা আবার ফেরত পাবেন, তাই না? এখন আপিলটা আপনি কার কাছে করবেন? স্বাভাবিকভাবেই দায়রা আদালতে যখন কোনো মামলার বিচার হবে, ও আমি তো শেয়ার করি নাই, দায়রা আদালতে যখন আপনার বিচার হবে স্বাভাবিকভাবে এই যে দেখেন স্বাভাবিকভাবে কি হবে, এটা আপনার হাইকোর্টে আপিল হবে। সব মামলায়, সব যতগুলো মামলা আপনারা দেখবেন যে দায়রা আদালতে আপনার হচ্ছে এই বিচারযোগ্য বা বিচার করতে হবে, তাহলে আপনি ধরে নেবেন তার পরবর্তী স্টেজ হাইকোর্ট বিভাগ। পরে বলতেছে ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ ব্যক্তিরাও আপিল বা রিভিউ এর জন্য ঊর্ধ্বতন আদালতের দ্বারস্থ হতে পারবেন। তার মানে দেখা গেছে যে আপনার শুধুমাত্র যারা পানিশমেন্টের আওতায় আছে তারাই আপিল করবে, জিনিসটা এরকম না। সংক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা, তারাও যদি মনে করেন যে না এই আইনটাতে যথাযথভাবে শাস্তি দেওয়া হয় নাই, তারাও আপিল করতে পারবেন। অনাগরিকের কথা বলা হয়েছে এখানে। অনাগরিক, অনাগরিক বলতে যিনি আপনার বাংলাদেশের নাগরিক না, এরকম ব্যক্তির ক্ষেত্রে যেখানে বলছে যে এই আইনের অধীন কোনো কৃত অপরাধের জন্য যদি বাংলাদেশের নাগরিক নয় এমন কাউকে গ্রেপ্তার করা হয়, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি বাংলাদেশে অবস্থিত তার দেশের হাই কমিশনের সাথে, অথবা বাংলাদেশে তার দেশের হাই কমিশন না থাকলে পার্শ্ববর্তী দেশে অবস্থিত তার দেশের হাই কমিশনের সাথে যোগাযোগ করতে পারবেন। তাকে এই সুযোগটা দিতে হবে আর কি। মনে করেন এখন চায়না নাগরিক, জাপানিজ নাগরিক, তারা যদি আপনার কি করেন এই এই আইনে যদি মনে করেন যে আপনার কি হয়
একটা মানে এতে পড়ে আর কি, তখন তারা ওই হাই কমিশনের সাথে যোগাযোগ করতে পারবে আর কি, তাদেরকে সেটা করিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না, যে এই আইনের অধীন কৃত কোনো অপরাধের জন্য যদি বাংলাদেশের নাগরিক নয় এমন কাউকে গ্রেপ্তার করা হয়, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি বাংলাদেশে অবস্থিত তার দেশের হাইকমিশনের সাথে, বা তার দেশের হাইকমিশন না থাকলে পার্শ্ববর্তী দেশে অবস্থিত হাইকমিশনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। তো বাংলাদেশের বাইরে কোনো ব্যক্তি সে আবার আইন প্রয়োগ করবে কিভাবে? তার মানে কি যারা বাংলাদেশের যে কনসুলেট গুলো আছে, হাই কমিশন গুলো আছে, তাদের কর্তৃক নির্যাতনের শিকার হইলে হয়তো বা এই নিয়মটা রাখছে, যে তাদের ক্ষেত্রে যে এটা এরকম। আবার বিদেশি নাগরিক হয়, 18তে বলছে কি, যে এই আইনের অধীন কৃত কোনো অপরাধের জন্য যদি বাংলাদেশের নাগরিক নয় এমন কাউকে গ্রেপ্তার করা হয়, সেই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে উক্ত অপরাধের বিচারের নিমিত্তে তাকে প্রত্যর্পণ করতে অনুরোধ জানাবেন, তাকে ফেরত দেওয়ার জন্য আর কি। তারপরে এই যে এটাই আমি খুঁজতেছিলাম, যে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের নাগরিক নয় এমন কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য অপর দেশের সরকার বাংলাদেশের সরকারকে অনুরোধ জানাইলে, এটা জানালে হবে, জানালে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিভাগ অনুরোধ জ্ঞাপনকারী দেশকে বাংলাদেশ সরকারের গৃহীত বা প্রস্তাবিত ব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে উক্ত ব্যক্তির বিচার বা প্রত্যর্পণ সম্পর্কে অবহিত করবে। এই আইনের অধীন নির্যাতনের অপরাধের অভিযুক্ত বাংলাদেশের নাগরিক নয় এমন কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট দেশের সরকার অনুরোধ করলে প্রত্যর্পণ আইন 1974 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। তার মানে এখানে বোঝানো হয়েছে, যদি এরকম কেউ থাকে তাকে তার নিজ দেশের সরকারের কাছে বুঝাই দিতে হবে, এবং তাদেরকে বলে দিতে হবে যে তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আছে। ব্যক্তিগত দায়বদ্ধতা এবং অপ্রত্যক্ষ প্রমাণ এখানে বলতেছে, এটা একটু দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট আছে, যে কোনো সরকারি কর্মকর্তা বা তার পক্ষে কর্তব্যরত কোনো ব্যক্তির গাফিলতি বা অসতর্কতার কারণে অভিযোগকারী ক্ষতিগ্রস্ত হলে অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে আপনার তার বা তার পক্ষে কর্তব্যরত ব্যক্তির গাফিলতি বা অসতর্কতার কারণে ওই ব্যক্তির ক্ষতি হয়নি। এখানে কোন জিনিসটা বললো, তার বা তার পক্ষে কর্তব্যরত ব্যক্তির গাফিলতি বা অসতর্কতার কারণে ওই ক্ষতি হয়নি। ও, মনে করেন আপনার আর আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করতেছে, এখন আইন সাক্ষ্য আইনে কি বলে, যারা অভিযোগ করে তারা প্রমাণ করবে, তাই না, দায়ভার। কিন্তু এই আইনে বলে দিতেছে, যদি আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করে, আমি থানার ওসি বা এসআই, আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে, এখন যে অভিযোগ করছে তার কাজ করে অভিযোগ করা পর্যন্তই চললো, এখন দেখা গেছে যে আমার দায় এখন, যে আমি এবার প্রমাণ করব যে আমার কাজের জন্য বা অসতর্কতার কারণে আপনার ক্ষতি হয় নাই, মানে বাদীর ক্ষতি হয় নাই, এটা আমাকে প্রদান করতে হবে। বুঝতে পারতেছেন? মানে যেভাবে ছাইটা ধরা দরকার সব ছাই আপনার এখানে রেডি আছে। আর ধারা নাম্বার 20, বিধি প্রণয়নের ক্ষমতা। স্বাভাবিকভাবে এটা সবাই নেই একই, সরকার এটা গেজেট মূলে আপনার প্রজ্ঞাপন দ্বারা কি করবেন, আপনার এটা বিধি তৈরি করবেন। মূল থিমটা তো বুঝছেন, মূল থিমটা হইলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনি ধরে আনলেন, আপনি কাউকে ডেকে আনলেন, রিমান্ডে আনলেন, যে কোনোভাবেই হোক আপনার হেফাজতে কেউ ছিল, তখন যদি তাকে নির্যাতন করা হয়, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, ঠিক না, হইতে পারে। এখন ওই ব্যক্তি থানায় তো ওই ব্যবস্থা পাবে না, তিনি চলে যেতে পারেন কোর্টে, কোর্ট থেকে পুলিশ সুপারকে জানাবে, বা পুলিশ সুপারের চেতে যদি ঊর্ধ্বতন কেউ থাকে, যেমন মেট্রো এলাকার ক্ষেত্রে হলো কমিশনারকে জানাবে। এখন এই ক্ষেত্রে ওই ঊর্ধ্বতন অফিসার যিনি আছেন বা পুলিশ সুপার, তিনি এই ক্ষেত্রে মামলা রুজু করবেন এবং তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। সেটা ওই আসামিদেরকে অভিযুক্ত করেই হোক আর অভিযুক্ত না করেই হোক, মানে ফাইনাল রিপোর্ট বা চার্জশিট তিনি দিবেন। এখন যখন অভিযোগ করবে ওই ওই ব্যক্তি, তখন অভিযোগ যখন নিবে আদালত, তার পাশাপাশি ওই ব্যক্তির মেডিকেল পরীক্ষা করার জন্য বলবে। মেডিকেল পরীক্ষা যখন করবে,
তখন ওই ডাক্তার সাহেব তার যে রিপোর্ট এটা 24 ঘন্টার ভিতর দিবেন, এবং তার পাশাপাশি ডাক্তার এটা উল্লেখ করবেন যে ওই ব্যক্তিকে এখন ছেড়ে দেওয়া যাবে নাকি অ্যাডমিট রাখতে হবে, মানে চিকিৎসাধীনে রাখতে হবে। তখন এটা তিনি কোর্টকে আপনার অবহিত করবেন, তখন কোর্ট কিন্তু আবার এটার বিপক্ষে যাইতে পারবে না। এখন যদি ডাক্তার লিখে দেয় যে খুরশেদ আলম ওপেন হার্ট সার্জারির রোগী, সে অবস্থা গুরুতর, নির্যাতনের ফলে তার হার্ট অ্যাটাক হয়েছে বা তার চিকিৎসা গভীর চিকিৎসা দরকার, আদালত কি বলবে যে না তার রিলিজ দিয়ে দেন? দিবে? জীবনেও দিবে না। তো এখানে অভিযোগ প্রাপ্তি, মামলা রুজু, তদন্ত, অভিযোগ প্রাপ্তি, পরবর্তী কার্যক্রম মেডিকেল, মামলা রুজু, তদন্ত প্রতিবেদন দাখিল, এই প্রসিডিওর থেকে প্রশ্ন হইতে পারে। আর হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন হইতে পারে যে আপনাকে উদাহরণ বুঝায়া বা কোনো একটা অফিসারের এই বুঝায় এরকম। এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013, এটা একটু মাথার উপর দিয়ে চলে গেল আর কি স্যার। তো মানে আর আপনি মাথার যদি উপরটা একটু যাবে না, আমাকে আপনি আপনি আবার বুঝেন নির্যাতন জিনিসটা বুঝছেন? নির্যাতন মানে অত্যাচার, বা আমরা বাংলাতে যাকে বলি যে অত্যাচার করা, এটাই তো নির্যাতন আরে স্যার। ভাই এটা তো শব্দের অর্থ বললেন, কিন্তু কি করলে নির্যাতন হবে এটুকু বুঝছেন কিনা? নির্যাতন কয় ভাবে করা যায় এটা বুঝছেন? জি স্যার, এই বিষয়টা আমি দুই ধারার সংজ্ঞা থেকে এ পর্যন্ত ক্লাস শেষ করলাম স্যার। আমি এই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে স্যার, সৃজনশীলের ক্ষেত্রে মানে আমরা কিভাবে বুঝবো যে এটা নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন থেকে প্রশ্ন হয়েছে, বা আমরা উত্তরটা এই আইন থেকে দিব কিভাবে? আপনার হচ্ছে অভিযোগ গঠন হয়েছে, তারপর হচ্ছে শাস্তির ধারা যে 15 আপনি বললেন, শুধু যে হাই প্রোফাইলে বা আপনি ছেড়ে দিলাম, আমরা সবকিছু ধারা ছেড়ে দিয়ে শুধু 15 ধারাটা পড়লাম আর 2 ধারাটা পড়লাম, রিক্সের কথা বললেন স্যার। তো শাস্তির ধারা কি শুধু স্যার 15 দিয়েই বসাই দেবো, না কিভাবে করবো স্যার, এটা আর একটু জানতে কো- আর চাচ্ছিলাম। কোনো আর কোনো ধারা নাই, একটাই ধারা শাস্তি, 15। এখন এটা কার শাস্তি? এটা একটা প্রশ্ন না যে কার শাস্তি? জি স্যার, জি স্যার, যে জি স্যার, নির্যাতনকারী তার বিরুদ্ধে কোন ধারায় মামলা হবে, এটা একটা বিষয় কিনা? জি স্যার। এই নির্যাতনকারীর বিরুদ্ধে মামলা হবে 15 ধারায়, 15-1 হইতে পারে, 15-2 হইতে পারে, 15-3 হইতে পারে। বুঝছেন বিষয়টা? স্যার মানে এটা কি থানা মামলার ক্ষেত্রে হচ্ছে 15, 1, 2, 3 এই হ্যাঁ, তিনটার মধ্যে যে কোনো একটাতে মামলা হবে আর কি, মামলা হ্যাঁ, রুজু হবে। হ্যাঁ। পুলিশ সাধারণত তো স্যার হচ্ছে অপরাধীর যেই বিষয়ে শাস্তি হবে সেটাতে মামলা করে। তাহলে আমরা 15, 1, 2, 3 এইটা প্রশ্নের উত্তর হিসেবে আমরা এটা লিখতে পারবো স্যার। সঠিক। এই যখন আর আপনাকে কোনো প্রশ্ন শাস্তির করবে ধারা যে আমরা উল্লেখ করতে পারবো না তার এখানে। বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হচ্ছে এই আইনে সে যদি অপরাধ করে থাকে তার হলো 15-1, আবার যদি কেউ সহায়তা প্ররোচনা করে থাকে ওখানে দেখবেন 15-2-3 আছে, ঠিক আছে না? ওই আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা 15-2-3 আছে, 2-1 আছে, 2 আছে, 3 আছে, শাস্তি আছে ওইখানে, 3 আছে প্ররোচনা শাস্তি, 1-2 তো আছে, 1 হলো নির্যাতন, 2 হলো মৃত্যুর জন্য যদি মৃত্যু ঘটে, আর 3 হলো সহায়তা বা প্ররোচনা শাস্তি, এগুলো হলো প্ররোচনা। আর নির্যাতনটা হইলো যে শারীরিকভাবে বা মানসিকভাবে স্বীকারোক্তির জন্য ধরে এনে আটকায়া সিনিয়র কর্মকর্তার আদেশে যেটাই বলেন না কেন, যেভাবে হোক না কেন, ওই ব্যক্তি যদি মানসিকভাবে নির্যাতনের পর্যায়ে পড়ে, এটা আপনার নির্যাতন হয়েছে। ওই ব্যক্তির যদি সামান্যতম আঘাত করা হয় সেটা নির্যাতন হয়েছে। এখন এটা আপনার কিভাবে বুঝবে যে শারীরিক নির্যাতন? 100% মেডিকেল পরীক্ষা। ওসির বিরুদ্ধে অভিযোগ তো স্যার এখানে আদালতে অপরাধের অভিযোগ বিষয়ে কথা বলা হচ্ছে স্যার, 4 বাস, ধারায় যেটা। এনাফ। মাথার উপর দিয়ে যাবে কেন? একদম সহজ তো। কোথায় অভিযোগ জানাবে বলেন? আদালতে স্যার। আদালতে জানাবে। আদালতকে অভিযোগ শুনে বিচার শুরু করে দিবে? মেডিকেল পরীক্ষা পাঠাবে না? ক্ষণের মাঝে রিপোর্ট দিবে বলেন? 24 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট দিবে স্যার। 24 ঘন্টার ভিতর। এখন যদি রোগীর অবস্থা বেশি খারাপ হয় তখন কি করবে? রোগী ছাড়ে দিবে না ভর্তি রাখবে? ভর্তি রাখতে হবে, এটা এখানে বলাও আছে। এখন এই ম্যাজিস্ট্রেট যখন এই ধরনের দেখবেন, মেডিকেলে যখন দেখবেন নির্যাতন করা হয় নাই, তাহলে কি ম্যাজিস্ট্রেট বলবে যে মামলা রুজু করা হোক? আর যদি আঘাত থাকে তাহলে কি বলবে? যদি আঘাত থাকে তাহলে অবশ্যই মামলা দায়েরের নির্দেশ দিবেন। কারে? ওসিরে? না স্যার, পুলিশ কাকে? সুপারের নিকট প্রেরণ করবেন স্যার এই কার বিষয়টা। কাছে? পুলিশ সুপার। আর যদি মেট্রো এলাকা হয়? মেট্রো এলাকা স্যার পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার। তা এখন তারা কি করবেন? ওসির কাছে পাঠাবেন যে ওসি সাহেব মামলা রুজু করেন নাকি? স্যার পুলিশ সুপার বা পুলিশ কমিশনার এই রিপোর্টটি পাওয়ার পর আহ, মামলা রুজুর বিষয়ে ইয়া করবেন স্যার। ওসিকে ইন্ডোর্স করে দিবেন যে ওসি সাহেব মামলা রুজু করেন নাকি? না স্যার, সে নিজেও মামলা রুজু করবেন স্যার। সঠিক। এখানে এসপি সাহেব বা পুলিশ কমিশনার যিনি আছেন তিনি এই ক্ষেত্রে নিজে মামলা রুজু করবেন। এখন তদন্ত কি করবেন? তদন্ত পুলিশ সুপার নিজেই করবেন স্যার উক্ত না, আদেশের এখানে ভিত্তিতে। কাহিনী আছে। তদন্ত করবে, এখানে পুলিশ সুপারকে বোঝানো হচ্ছে, তার মানে এই না যে পুলিশ সুপার নিজেই করা লাগবে।
এখানে যদি এসআই র্যাঙ্কের কোন লোকের নামে অভিযোগ হয় তাহলে ইন্সপেক্টর দ্বারা তদন্ত করা তার যাবে, সিনিয়র অফিসার। বুঝছেন জি না? স্যার, বুঝতে পারছি রিপোর্টটা তো বিষয়টা। পুলিশ জি সুপারের স্যার। মাধ্যমেই যাবে, পুলিশ সুপারের মাধ্যমে যাবে মানে এই পুলিশ সুপার দিছে, বুঝছেন না বিষয়টা?